লেজিসলেশন সব বিষয়ে কথা বলছে। একজন পলিটিশিয়ান, সে এক্সিকিউটিভ মানে আইপিএসকেও ডিরেকশন দিচ্ছে, আইএএসকেও ডিরেকশন দিচ্ছে, নেতাদের ডিরেকশন দিচ্ছেই। অলসো তিনি এখন জুডিশিয়ারিতেও কথা বলতে আরম্ভ করছে। মুখ্যমন্ত্রী বলছেন হাইকোর্টের রায় মানি না। আরে তুমি মানার কি? জাজমেন্ট প্রোনাউন্স হয়ে গেছে, তুমি মানো কি মানো না তোমার কথা চলবে না। একে ধরে তাকে ধরে তোলা তুলছে, সেখান থেকে প্যাসিভলি কালোবাজার দিয়ে টাকাটা ঢুকে যাচ্ছে, তার জন্য এত টাকা পয়সা হচ্ছে। উনি প্যাসিভলি বেনিফিটেড বলে উনি কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে না যে এই মুহূর্তে উনি সাসপেন্ড করবে। সে আমার মনে হয় না যতদিন দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের পার্ট আছেন ততদিন তিনি আমাকে কোনোদিন ডাকতে পারবেন বলে। তার কারণ তৃণমূল কংগ্রেসের একটা ভিন্ডিকটিভ এজেন্ডা সবসময় থাকে। কেন্দ্রে নিট, রাজ্যে টেট এবং এসএসসি পিএসসিতেও দুর্নীতি। এই যে শিক্ষা ব্যবস্থায় এত বড় দুর্নীতি হচ্ছে, কোথাও গিয়ে কি মনে হয় না যে যুব সমাজের ভবিষ্যতে একটা প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে? দাঁড়িয়ে গেছেই তো। ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট সারা দেশে, নতুন স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না, ইকোনমিক ইনইকুয়ালিটি চরমে পৌঁছচ্ছে, এবং যেভাবে প্রযুক্তির চাপ সব দিক থেকে বাড়ছে সেই পরিমাণে আমাদের এখানে স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রামগুলো হচ্ছে না, এগুলো সবই বাস্তব। ওই তো একই কথা, মানে এসএসসি বলুন বা নিট বলুন বা সেন্টারে যারা আছেন বা রাজ্যে যারা আছেন, ঘুরিয়ে ফিরিয়ে সবাই তো নিজেরটা দেখছেন। তারা তো মানে সব জায়গায় ধরুন এসএসসি কন্ডাক্ট করছে, তারা অটোনোমাস বডি, তারা নিজেদের মতো করে কাজকর্ম করতে পারে, করবে না, ওখানে নেতা ঢুকে কথা বলবে। বা এনটিএ কারা আছেন, প্রাক্তন ইউপিএসসি চেয়ারম্যানরা রয়েছেন, তারা তো হাইলি কোয়ালিফাইড এডুকেটেড এক্সিকিউটিভ লিডার। তারা যদি এখন নেতাদের কথায় চলতে থাকেন সমস্ত জায়গায়, সোজা ব্যাপারটা হচ্ছে ইন ওয়ান লাইন, পলিটিক্যাল ইন্টারভেনশন এক্সিকিউটিভ বডিতে কনস্ট্যান্টলি হয়ে চলেছে, এবং তার জন্যে এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং পলিটিক্যাল মানে লেজিসলেশন, এই তিনটের মধ্যে যে পার্থক্য ছিল সেই পার্থক্যটা নেই। লেজিসলেশন সব বিষয়ে কথা বলছে। একজন পলিটিশিয়ান, সে এক্সিকিউটিভ মানে আইপিএসকেও ডিরেকশন দিচ্ছে, আইএএসকেও ডিরেকশন দিচ্ছে, নেতাদের ডিরেকশন দিচ্ছেই। অলসো তিনি এখন জুডিশিয়ারিতেও কথা বলতে আরম্ভ করছে। মুখ্যমন্ত্রী বলছেন হাইকোর্টের রায় মানি না। আরে তুমি মানার কি? জাজমেন্ট প্রোনাউন্স হয়ে গেছে, তুমি মানো কি মানো না তোমার কথা চলবে নাকি? এই কথাগুলো মানে এগুলো জানেই না, মানে আইদার জানে না অথবা জানে ইচ্ছা করে ভুলভাল বলে মানুষের মধ্যে তৈরি। একটা মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে বলছেন হাইকোর্টকে মানি না, বিজেপির আদালত, এটা কখনো বলা যায়? হ্যাঁ, মানে এই কথাগুলো কখনো বলা যায়? এগুলো তো বলা যায় না। তা আমরা কি বলি নাকি যে আইএএস যাকে বসিয়েছেন তার সে কিভাবে কাজ করে? আমরা কি আইপিএস রাজীব কুমারকে নিয়ে বলি? সেও তো কিভাবে করাপ্টেড হয়ে গেছিল আমরা দেখেছিলাম। সিবিআই এর এফিডেভিটও আছে 2019-এ যে কিভাবে তিনি ওই চিটফান্ড মামলাতে একের পর এক তথ্য নষ্ট করেছেন। রাজীব কুমার একজন এফিশিয়েন্ট আইপিএস, নেতাদের চাটুকারিতা করে এই অবস্থা হয়েছে। রাজীব কুমারকে সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন। হ্যাঁ, বসেছিলেন। তিনি যাদের নাম বলছেন, যারা জমি চুরি করছে বলছেন, হকারদের থেকে টাকা নিচ্ছেন, কই তাদের জন্য তো কই জেলে ভরতে তিনি ধর্নায় বসছেন না? বসবেন না তো, পারবেন না তো, কারণ তিনিও তো আলটিমেটলি মানে সহযাত্রী ছিলেন তাদের এই জায়গাতে, তিনি তাদের কলিগ ছিলেন, এবং তিনিও তো আলটিমেটলি অ্যাক্টিভলি না হলেও প্যাসিভলি বেনিফিটেড। কারণ এই যে টাকাগুলো উঠেছে, সব টাকা তো আর সুজিত বসু নেননি, পার্টি ফান্ডে নিয়েছে কিছুটা। তা পার্টির হেড কে? পার্টি কীভাবে চলবে? একটা আঞ্চলিক দল এত কোটি কোটি টাকার প্রপার্টি হয় কী করে? মাঝখানে শোনা যাচ্ছিল যে ভারতবর্ষের টপ 5 রিচেস্ট পার্টির মধ্যে ঢুকে যাচ্ছে। কি করে হচ্ছে? কোথা থেকে আসছে এত টাকা পয়সা? এত তো আঞ্চলিক দল রয়েছে সারা ভারতে, কত রাজ্যে কত শক্তিশালী দল রয়েছে, তারা তো পাচ্ছে না। এরা কোথা থেকে পাচ্ছে? বাংলার গোটা ব্যবসায়ী নেই, বড় ইন্ডাস্ট্রি নেই, তা আপনাকে স্পন্সারটা কে করছে? মানুষের ইকোনমিক ডিস্ট্রেস এত, তাহলে আপনাকে টাকাটা কে দিচ্ছে? চাঁদাটা কীভাবে আসছে? টাকাটা সোর্সটা কী? এই ডোনেশন তো জানা যায় না, এগুলো সমস্ত হিডেন থাকে, আইডেন্টিটি মানে অ্যানোনিমাসলি ডোনেট করা হয়। তাহলে কী করে জানবো কে দিচ্ছে না দিচ্ছে? দিচ্ছে এইভাবেই, যে কোনো না কোনো একে ধরে তাকে ধরে তোলা তুলছে, সেখান থেকে প্যাসিভলি কালোবাজার দিয়ে টাকাটা ঢুকে যাচ্ছে, তার জন্য এত টাকা পয়সা হচ্ছে। উনি প্যাসিভলি বেনিফিটেড বলে উনি কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে না যে এই মুহূর্তে উনি সাসপেন্ড করবেন। সুজিত বসু, ফিরহাদ হাকিম, এদেরকে মেয়র পদ খারিজ করতেই পারেন, করলে তো উনি বিপদে পড়ে যাবেন। এটা তো সবাই মিলে বলতে আরম্ভ করবে যে এদের সর্দারের নাম কি, তো তখন তো উনি বিপদে পড়ে যাবেন। তো সেই জন্য উনি কখনোই নিজের চেয়ার ছেড়ে তো কেউ যেতে চায় না, এটা ক্ষমতার লোভ। উনি সেই জন্য একটু বকে ঝোঁকে দিয়েছেন, পরে আবার ক্যামেরা অফ হয়ে যাওয়ার পর নিশ্চয়ই বলেছেন যে এমনি একটু বললাম, কেউ চিন্তা করো না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলবেন, নেতা বদল নাকি নীতি বদল? না, অবশ্যই না। নীতি বদল করতে গেলে তাকে ভালো নেতার দরকার। তো ভালো নেতা প্রয়োজন, অবভিয়াসলি নেতা প্রয়োজন, কারণ যে নেতার নীতি আদর্শই নেই, আপনি নীতি বদল ধরুন দারুণ একটা আদর্শ সেট করলেন, নেতাটা চোর, লাভ কি? একই তো ব্যাপার, ও তো সেখান থেকেও চুরি করবে, মানে দুটোই বদল। ফলে আগে দরকার একজন ভালো লিডার, যে লোকটা আদপেই মানুষের কথা বোঝে, মানুষের কথা ভাবতে চায়।
সে যদি শুধুমাত্র নিজের পকেটের কথা ভাবে তাহলে পৃথিবীর কোনো নীতি আদর্শই তাকে ঠিক করতে পারবে না। নেতা যদি ঠিক হয় তাহলে আপনার নীতি বা পলিসি আস্তে আস্তে এমনিই ঠিক হয়ে যাবে। আমাদের শেষ প্রশ্ন, একসময় দেবের সঙ্গে আপনাকে এক স্ক্রিনে দেখা গেছে, এখন মাঝে মাঝে একটু হলেও দেবের বিরুদ্ধে গিয়ে কথা বলেন, তো সেই ক্ষেত্রে বড় মিয়া যদি আবার ছোটে মিয়াকে ডাকে, আবার কি আমরা এক স্ক্রিনে দেখতে পাবো দুজনকে অভিনয় জগতে? দেখুন, আমার যাবতীয় যা বক্তব্য সেটা হচ্ছে, প্রথম কথা, দীপক অধিকারী মহাশয় এমপি হিসেবে যা করেছেন আমি তার বিরোধী, কিন্তু অভিনেতা দেব বা দীপক অধিকারী, যার সাথে আমি একসময় দীর্ঘদিন কাজ করেছি, বা আমার জীবনেও তার যা কন্ট্রিবিউশন সেটা তো আমি কোনোদিনও অস্বীকার করিনি। আমি সবসময় বলেছি যে দেবের শুধু আমার জীবনে নয়, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতেও দেবের একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে। এবার ঘটনা হচ্ছে যে তিনি যদি আমাকে অভিনয়ের কাজে ডাকেন, কেন করব না? সেটা তো আমার প্রফেশনাল কমিটমেন্ট। একটা মানুষের, আমরা এক অফিসে যখন কাজ করি, আপনি ধরুন এখানে সাক্ষাৎকার নিচ্ছি, আমি যা ওপিনিয়ন দিচ্ছি সেই সব ওপিনিয়ন আপনাকে মানতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই, বা আপনিও যা ভাবেন সেই ভাবনাকেও আমার মানতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই। কিন্তু আমরা একই টেবিল চেয়ারে বসে সাক্ষাৎকার নিচ্ছি, সুসম্পর্ক রাখছি। পৃথিবীতে প্রত্যেক মানুষের পার্সপেক্টিভ আলাদা এবং উই হ্যাভ টু অ্যাকসেপ্ট অর অ্যাকনলেজ দেয়ার ওপিনিয়ন। এবার ঘটনা হচ্ছে, আমার মনে হয় না যতদিন দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের পার্ট আছেন ততদিন তিনি আমাকে কোনোদিন ডাকতে পারবেন বলে। তার কারণ তৃণমূল কংগ্রেসের একটা ভিন্ডিকটিভ এজেন্ডা সবসময়ই থাকে। মিঠুন চক্রবর্তীকে দেওয়া হয়েছে এরকম শোনা গেছে? না, আমাকে কাজের জায়গায় হুমকি দেওয়া হয়নি। মানে এই যে বিরোধী কথা বলেন, শাসকের বিরুদ্ধে হ্যাঁ, সে তো টোনটিটকারি, ট্রোলিং, এই ধরনের কথাবার্তা এগুলো চলেই, কারণ এদের রাজনৈতিক শিক্ষাটাই তো এরকম। এটা তো কিছু করবার নেই, সব জায়গাতেই দখল করে দাদাগিরি করে এই জিনিসপত্রগুলো এরমভাবে করে যায়। কিন্তু পারে না, তার কারণ একটা জায়গাতে আমি একটু এগিয়ে আছি, সেটা হচ্ছে আমার কোনো কাগজে ঘাপলা নেই, যেটা তৃণমূলের অর্ধেক নেতাদের রয়েছে। আমাকে মানে ইডি, সিবিআই, ইন্টারপোল কোনো কিছু দিয়েই আমার কাগজে ঘাপলা বের করা যাবে না। একটি টাকাও আমার জীবনে অনৈতিক রোজগার নয়। কোনো দিন কারোর থেকে বলা যে দাদা এটা করিয়ে দেবো, তার বিনিময়ে আমাকে এটা একটু আন্ডার টেবিল দিয়ে যান, তো আমি কারোর পাম গ্রিস করি না, প্রথম কথা। সেজন্যে আমাকে সেই দিকটায় ডিস্টার্ব করে না বা করতে পারে না, কারণ আমি ওদের বিরুদ্ধে 5টা এরকম অভিযোগ প্রমাণসহ আনতে পারি, কিন্তু ওরা আমার বিরুদ্ধে এই দুর্নীতিগুলো দেখাতে পারবে না। সেজন্য কাগজটা আমি সবসময় এই জায়গাটায় পরিষ্কার রাখি যে দেখুন, আমার আদর্শ যাই হোক না কেন, আমার ধর্মীয় আদর্শ, রাজনৈতিক আদর্শ যাই হোক, আমি কাগজটা ক্লিন রাখি সবসময়। এবার বিষয় হচ্ছে যে কাজকর্মের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রির কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এদের একটা ভিন্ডিকটিভ এজেন্ডা থাকে সবসময়। আমি তো ছেড়ে দিন, আমার তো অন্যান্য ব্যবসা প্রফেশন রয়েছে, আমার অতটাও ম্যাটার নয়, কিন্তু যারা ফুল টাইম অভিনেতা এবং যারা অন্য দল করেন, ধরুন সিপিএমের সাথে জড়িত কি বিজেপির সাথে জড়িত, তাদের অডিশন লেভেলেই ডাকে না, এবং বলে দেওয়া থাকে যে না, পলিটিক্যাল পার্সনদের আমরা নেব না। অথচ তারা কিন্তু তৃণমূলের পলিটিক্যাল পার্সনদের নেন। টিভি শুটিংয়ে, টেলিভিশনে শুটিং হচ্ছে, 21শে জুলাই না কোথায় সভায় যেতে হবে, ভোটের প্রচারে যেতে হবে, কাউন্সিলর বা ওই এমএলএ টেমএলএ লোকজন নিয়ে এসে হাইজ্যাক করে নিয়ে যায় টিভির অভিনেতাদের। সেই বেলায় কিছু হয় না, সেই বেলায় সেটা রাজনীতিকরণ হয় না। ফলে ঘটনা হচ্ছে যে প্রত্যেক জায়গাতেই রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার। আজকে এই যে দেবকে নিয়ে বলছেন, দেব আর মিঠুন চক্রবর্তী একসাথে একটা ছবি করেছিলেন, সেই ছবিটা নন্দনে চালাতে দিচ্ছিল না প্রথমে, এবং তারপরে সেইটা নিয়ে দেবকে মানে বলা হয়েছে, সেটা অনেক ক্ষেত্রেই শোনা যায় যে দেবকে বলা হয়েছে কেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা করা হবে, দেব সেটা অপোজ করেছিলেন। তাহলে দীপক অধিকারী নিশ্চয়ই আমার থেকে ক্ষমতা এবং জনপ্রিয়তায় 100 গুণ বেশি। তাহলে তাকে যদি তৃণমূল মিঠুন চক্রবর্তী মহাশয়ের সাথে কেন অভিনয় করবে এই নিয়ে প্রশ্ন করে, তাহলে আমি কি? ফলে দেখুন, ঘটনা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে লোকগুলো এখন সব চেয়ারে বসেছে না, এরা একটা ইনসিকিউরিটিতে ভোগে। এদের নিজস্ব তো ভেতরে কোনো যোগ্যতা নেই। যারা নেতা হিসেবে বসেছে, একটা সামান্য সরকারি চাকরির পরীক্ষা হলে একটা স্টেনো, গ্রুপ ডি, গ্রুপ বি কোনো পরীক্ষাই ক্র্যাক করতে পারবে না। তাদেরকে নেতা বানিয়েছেন, তো আমি যদি আমার চেয়ারে গুরুত্ব না বুঝি, আমার একটা ইনসিকিউরিটি থাকবে, আমার সবসময় ভয় থাকবে আপনি যদি আসেন আমার চেয়ার চলে যেতে পারে। সেজন্য কনস্ট্যান্ট এরা নিজেদের পাশে একটা বাবেল তৈরি করে রাখে, সেই বাবেলে এরা নিজেদের কিছু লোকজনকে রেখে দেয়, যারা সবসময় হ্যাঁ দাদা ঠিকই বলছেন, আপনি একদম দাদা ঠিকই বলছেন, সবসময় মাথা নেড়ে যাচ্ছে। দাদা যদি বলে আজকে ছাদ থেকে ঝাঁপ দিতে হবে, বলে একদম ঠিক বলেছেন, আজকেই ঝাঁপ দিতে হবে। এটা কিছু একটা কমিউনিটি তৈরি করে রাখে, যারা সব সময় দাদা দাদা, দিদি দিদি এরকম করে। তার কারণ হচ্ছে দে ফিয়ার অফ লুজিং। ঠিক আছে, কারণ এদের ভিতরটা অন্তঃশ্বাস শূন্য। এদেরকে রাজনীতির বাইরে সরিয়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডিংয়ের বাইরে এই লোকগুলোকে নিয়ে আসুন, এই ইন্ডিপেন্ডেন্টলি আপনি রাজনীতি করে দাঁড়ান, কটা ভোট পায় দেখে নেবেন। এই যাদেরকে নিয়ে এই তৃণমূল বলে না আমি তৃণমূলের বাইরে যে লোকটার ধরুন জনপ্রতিনিধি, ঠিক আছে, বা জনগণের সাথে কাজ করেছে, সে তৃণমূল করুক বা বিজেপি করুক বা নির্দল প্রার্থী দ্বারা, তিনি তো জিতবেই।
মানুষের জন্য তার তো কন্ট্রিবিউশন থাকবে। লোক তো ভোট দিতে চায়, তারা তো অন্ধ মূর্খ নয়, তারা তো জেনে শুনে ভোট দিচ্ছে। কিন্তু তৃণমূলের ব্র্যান্ডিংটা সরিয়ে দিন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াটা সরিয়ে দিন, দেখুন তার ভবিষ্যৎটা কী হয়। হাজারখানেক ভোট পাবে কিনা সন্দেহ। এই যা দলটা চলছে, এই যে এত গর্জন বর্জন, এই সমস্ত বিষয়টাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রিভিয়াস ইকুইটি এনজয় করে আর মমতার ছত্রছায়ায় থেকে এনারা মানে তার শ্যাডোটাকে এনজয় করে। এই শ্যাডোটার ডিভিডেন্ডে এনারা চলছে। তাই সেই জন্য এটা ধরে নিচ্ছে যে আমরা মমতা ব্যানার্জি, সবাই এনারা মমতা ব্যানার্জি নন। মমতা ব্যানার্জি যেদিন রিটায়ার করবেন তো আস্তে আস্তে বয়স হচ্ছে, মানুষ তো সারা জীবন থাকতে পারে না একটা জায়গায়। রিটায়ারমেন্ট হলে দলটার কী অবস্থা হয় আপনি দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে বা বাইরে আর কিছু নেই। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট অভিনেতা অরিত্র দত্ত বণিক। তিনি কার্যত বললেন যে নেতা বা নীতি যে কোনো একটা বদল হলে চলবে না, নেতা এবং নীতি দুটোকেই একসঙ্গে বদল করতে হবে। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ।